ইয়ানা ওয়াশরুম থেকে বেরিয়ে দ্রুত মোবাইলটা ধরে। সালাম দিলে সালামের প্রতি উত্তর দিয়ে অনি রাগী স্বরে বলে, কেউ একজন কল দিলে যদি মোবাইলটা নাই ধরতে পারো তাহলে মোবাইল থাকার তো কোনো দরকার নেই, ওটা ভেঙে ফেললেই তো হয়। গোসল করছিলাম। বিকেল থেকে একটু পরিপাটি হয়ে থেকো। কেন? আব্বু আম্মু আসবে, একদম না জানিয়ে আসার পরিকল্পনা করছে। কথাবার্তা বলবে, তোমার সাথেও কথা বলবে। আশা করছি ভদ্রতার পরিচয় দেবে। এমনিতে যা ঝামেলা লাগানোর লাগিয়ে ফেলেছ, আর জলঘোলা করবে না সে আশায় রাখবো। এভাবে কথা বলছো কেন? ইয়ানা মুখটা কালো করে বলে, 3 পিস পরবে। সারাদিন যে বিড়াল ছাপা, ছাগলা ছাপা, বাঘের ছাপার জামা পরে থাকো ওগুলো পরবে না, শালীনভাবে থাকবে। আমি কি উগ্রভাবে চলাফেরা করি? যা বলেছে মাথায় রেখো। রুদ্ধ, কি? আগের মতো কথা বলো না, যাতে আগের মতো মাথায় না উঠে যাও। সরি বলেছি তো, নট অ্যাকসেপ্টেড। আমার সাথে কেউ কখনো এভাবে কথা বলেনি। আমার ভালো লাগে না এভাবে কথা বললে। আমার সাথে কেউ ঘাটতারামি করেনি কখনো। উনি ঘাটতারামি সহ্য করি না, আর করব না। আমিও আগের মতো হব না। আমাকে আর ভালো লাগে না। না। তাহলে একজনকে বিয়ে করো। ডিভোর্স চাচ্ছ? না। দ্বিতীয় বিয়ে করো। কাকে? ইয়ানাকে। হ্যাঁ, ভেবাচাকা খায়। প্রথমটা কোহিনূরকে করেছিলে, দ্বিতীয়টা ইনায়াকে করবে। কোহিনূর ছিল ফানি, ঘাওড়া, তেরা, যে কোনো কিছুতে হাত উঠিয়ে ফেলা টাইপ মেয়ে। আর ইনায়া হলো ন্যাকা, আবেগী, ব্রেনলেস মেন। দুটো টাইপের মেয়েই আমার পছন্দ না। তাহলে কেমন পছন্দ? ভালো মেয়ে, যে বুঝে শুনে চলবে, বেয়াদবি করবে না তাকে। তাহলে সানায়া মাকে বিয়ে করো। সানায়ার মাটাকে? সারফারাজের মেয়ে। না, ওটাকে বিয়ে করা যাবে না। কেন? বাপ মার ধাঁচ পেয়ে লুকিয়ে বিয়ে করবে ওই মেয়ে। আর মেয়েকে কন্ট্রোল করতে না পারার জন্য মা দায়ী। কেয়ারলেস মায়ের দরকার নেই। তাহলে মিসেস সারফারাজকে বিয়ে করো। তা করা যায়। একটু চুপ থেকে বলে, তাহলেই হবে। সুখে থাকলে মানুষকে ভূতে কিলায়, তোমাকেও কিলিয়েছিল, তাই সুখ হারিয়ে আবার হারাচ্ছ। সুখ হারায়নি এখনো, আশা আছে অনেক সুখ পাবো। অনিরুদ্ধ কেটে দিল, বিড়বিড় করে বলে, পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা সবই তো তোমায় দিব, একটাই আশা। 2 ঘন্টা যাবৎ মিটিং চলছে। ঈশার ঝিমঝিম লাগছে। প্রথমে আহসান কথাবার্তা বলেছে, এতক্ষণ আদ্রিত ডিরেকশন দিয়েছে। এখন সোহিনী প্রজেক্টরের সামনে দাঁড়িয়ে কথা বলছে। আদ্রিত পকেটে হাত গুজে সোহিনীর ঠিক পেছনে দাঁড়ানো। ঈশা তাকিয়ে তাকিয়ে আদ্রিতকে দেখছে। সাদা শার্টের লোকটাকে মারাত্মক সুন্দর লাগে। আহা, গত রাতের পর থেকে লোকটাকে আরও সুন্দর লাগছে। আদ্রিত তখন ওর দিকে তাকায়। চোখে চোখ পড়তে ঈশা দ্রুত চোখ সরিয়ে সোহিনীর দিকে তাকায়। সোহিনী বক্তব্যের শেষ পর্যায়ে এসে ও একদম হঠাৎ করে মাথা ঘুরে হেলে পড়ে। আদিত একদম ওর পিছনে দাঁড়ানো ছিল, কিন্তু ও সোহিনীকে না ধরে দ্রুত সরে যায়, যার দরুন সোহিনী ফ্লোরে লুটিয়ে পড়ে। আহসান হকচকিয়ে যায়। হিমা গিয়ে সোহিনীকে ধরে। ঈশাও উঠে সামনে আসে। আহসান অফিসের একজন স্টাফকে কল দিয়ে প্রেশার মাপার মেশিন নিয়ে আসতে বলে। রিয়া চোখে মুখে পানি দেয়। মমিতা বাতাস করতে থাকে। ঈশা হাত পা ঘষতে থাকে। ওরা 4 জন মহিলাই আছে, সবাই সামনে গিয়ে ভিড় করছে না। আদিত কর্নারে এসে দাঁড়ায়। আহসান আদিতের কাছে গিয়ে ওর দিকে তাকিয়ে বলে, তুই এভাবে সরে গেলি কেন? ধরতে পারিসনি? আদিত বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বলে, অদ্ভুত, আমি আরেক বেটিকে ধরতে যাব কেন? আমার অন্য মহিলাকে ধরা টরার ইচ্ছে নেই। মানবতার খাতিরে বলেছি। ব্যথা ট্যাথা পেয়েছে অবশ্যই। ব্যথা পেলে পাক গিয়ে। আমার জন্য মহিলাকে ধরে মানবতার পরিচয় দেওয়ার দরকার নেই। তাছাড়া আমি কেন ধরবো? এত মানবতা দেখানোর শখ থাকলে তুমি ধরতে। আমি কীভাবে ধরবো? তোর পেছনে ছিল, তুই না ধরে লাফ দিয়ে সরে গিয়েছিস কেন? তাছাড়া আমার বউ আছে। তো আমার বউ নেই নাকি? আমার বউ আরও আমার সামনে আছে। আমি মানবতা দেখিয়ে ধরি আর আমার বউ পরে আমার মানবতার ছুটাক না। দরকার নেই এত মানবতার। এমনিতে 2 দিনের দুনিয়ায় 3 দিনই আমাদের ঝামেলা চলে। মাপ চাই ভাই, মানবতার কপালে লাল সালাম। ঈশাকে নামিয়ে দিয়ে আদ্রিত জিমে গিয়েছিল। পরে বাসায় ফিরে 8টার দিকে রুমে ঢুকে ও বিছানার দিকে ভ্রু কুচকে তাকিয়ে শার্ট খুলে বিছানায় ছুঁড়ে মারে। টাওয়াল নিয়ে হাঁক ডেকে বলে, ঈশা। কি? রান্নাঘর থেকে উত্তর দেয়। আদ্রিত এসি অন করে বলে, রুমে আসো। ঈশা একটু পর হাত মুছতে মুছতে রুমে আসে। কি?
এই অবস্থা কেন? বিছানার দিকে ইশারা দিয়ে বলে। ও, আমি আমার জামা কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রাখছিলাম। লাগেজ থেকে তো এখনও সবটা বের করা হয়নি। আজকেও লাগেজ থেকে ড্রেস নিয়ে অফিসে গেলাম, দেখেছেন না? আদির ডিভানে বসে বলে, শোনো, ভাইয়া চলে যাবে নেক্সট উইক। আরও 15 দিন পর না যাওয়ার কথা? আর 12 দিন আছে দেশে। সন্ধ্যায় রাজশাহী থেকে ধানমন্ডিতে ফিরেছে। কল করেছিল একটু আগে। আজ রবিবার, পরের উইকের বৃহস্পতিবার রাত 2:30টায় ফ্লাইট। ভাবি আহনাপও চলে যাবে? না, ওরা আরও 1 মাসের মতো থাকবে। ভাবি আর আহনাপ একা যেতে পারবে? পারবে বলেই ওভাবে টিকিট কেটে এসেছে। তো যা বলছিলাম, একদিন সবাইকে খাওয়াতে চাচ্ছিলাম। তুমি পারবে নাকি সবাইকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো? ঈশা একটু ভেবে বলে, সবাই বলতে কি আম্মু, আব্বু, চাচি আম্মু, চাচু সহ, নাকি ভাইয়া, ভাবি আর আহনাবকে? সবাইকে। পারবো মনে হয়। তবে চুপ করে যায়। তবে শুক্রবার হলে ভালো হয়। আর জয়তুন খালা যদি থাকেন তো আমার সুবিধা হতো আর কি। ঠিক আছে, আমি কথা বলে দেখব। আচ্ছা, তুমি শিওর পারবে? না হলে বলো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াই। না, পারবো। দেখো, আম্মু, আব্বু, চাচিম্মু, চাচু, ভাইয়া, ভাবি, আহনাব, আহসান ভাইয়েরা 3 জন, আমরা 2 জন অনি। ভেবে বলো 15 জনের মতো রান্না করা লাগবে। করতে পারবে? আমি তাহলে ভাইয়াকে বলবো। না হলে পরে বাসায় খাওয়ানোর অফার দিয়ে রেস্টুরেন্টে নিয়ে নিয়ে খাওয়ালে আমাদের 2 জনেরই মান সম্মান থাকবে না কিন্তু। চুপ করুন তো, আমার কনফিডেন্স লেভেল নষ্ট করে দিচ্ছেন কেন? শিওর তো? বলে ফেলে কিন্তু মান সম্মান থাকবে না আর। উফ, আগে থেকে বলতে হবে না। যেদিন খাওয়াবে এর আগের দিন বললেই তো হয়। ওই দিন যদি অন্য কোনো শিডিউল থাকে, চলে যাবে। বন্ধুবান্ধবের সাথে দেখা করার ম্যাটারটাতে থাকলে? আচ্ছা, পারবো। যতন খালাকে বলে রাখলেই হবে। একটু হাতে হাতে করে দিলেই হবে। আর ওনার তো অভিজ্ঞতা আছে এত মানুষের রান্না করার। আমাকে পরিমাণটা বলে দিলেই হবে। শিওর? এইসব বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলে আদ্রিত বলে, আচ্ছা, আমাকে কফি দিও। এখন 8:30 বাজে, কফি খেতে হবে না এখন। অন্য কিছু দেই? না, আমার মাথাটা ধরেছে ভীষণ। কফি না খেলে হবে না। কফি খাওয়াই লাগবে? হুম। আচ্ছা, ফ্রেশ হয়ে আসুন। ঈশা রুম থেকে বেরিয়ে গেল। আজ গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়, গলায় টাওয়াল ঝরিয়ে ওয়াশরুমে চলে যায়। ঘড়িতে তখন 8:30। ইনায়া রুদ্ধর নম্বরে কল দেয়। 2বার রিং বাজতেই রুদ্ধ রিসিভ করে। ইনায়া শান্ত স্বরে বলে, বিজি আছো? খুব। কি করছো? আহনাফের সাথে খেলছি। ইনায়া চুপ করে থাকে। রুদ্ধ আহনাফকে জড়িয়ে ধরে বলে, দরকারি কিছু বলবে? তুমি আমাকে ভীষণ বাজেভাবে ইগনোর করছো। কোথায়? ইগনোর করলে তো ব্লক মারতাম। ব্লক মেরেছি কি? আমি তোমাকে যেভাবে কষ্ট দিচ্ছি তুমিও সেভাবে কষ্ট দিতে চাচ্ছ না? তুমি আমাকে কষ্ট দিয়েছিলে? তার ছেলে স্বরে বলে, আমি এমন ন্যাকামি করছি কেন রুদ্ধ? আমি কি করে বলবো? আমার ভালো লাগছে না। তোমার ভালো লাগছে না বলে কল দিয়েছো না? দরকার হলে মনে পড়ে আমার কথা? ওরকম কিছু না রুদ্ধ। ইনায়া তড়িঘড়ি করে বলে, আচ্ছা, আমরা আর উল্টাপাল্টা কিছু না বলে ভেজাল না লাগাই। ইনায়া চুপ করে থাকে। রুদ্ধও কিছু বলে না। এভাবে 5 মিনিটের মতো বসে থাকে দুজনেই। নীরবতা ভাঙে। রুদ্ধ বলে, তোমার মোবাইলে কি অনেক টাকা যে কল দিয়ে কিছু না বলে বসে আছো? একবার আসবে রুদ্ধ? কোথায়? রুদ্ধ অবাক হয়ে বলে, আমার বাসার সামনে। কেন? মন চাইলে এসো, না হলে দরকার নেই। মন চাইছে না। ঠিক আছে, আসতে হবে না। তোমাকে সামনে পেলে যদি কষিয়ে 2টো থাপ্পড় মারি, তুমি কি খুব রাগ করবে? ইনায়া ঠোঁটে ঠোঁট চেপে বলে, আই ওয়ান্ট মাই ওল্ড কোহিনুর ব্যাক। অস্ফুট স্বরে বলে, এই যে কণ্ঠে এমন মরা মরা ভাব, কেমন নিস্তেজ। এইসব আর সহ্য করতে পারছি না। মন চাচ্ছে কষিয়ে কয়েকটা থাপ্পড় মারি, তারপর আগের কোহিনুরকে ফিরিয়ে আনি। কি করব আমি? আমার দম বন্ধ লাগছে, বিশ্বাস করো। ভালো লাগছে না। রুদ্র শুনেও শুনল না যেন। আব্বু আম্মুর তো আসার কথা ছিল, আসেনি কারণ আব্বুর শরীরটা হঠাৎ খারাপ লাগছিল। কি হয়েছে? তেমন কিছু না, এমনি খারাপ লাগছিল। তাছাড়া বড় ভাইয়াও না বলে আজকে রাজশাহী থেকে চলে এসেছে। নেক্সট উইকে চলে যাবে। দেখলাম ড্রয়িং রুমে আব্বু, বড় চাচু, ভাইয়ারা মিলে গল্পগুজব করছে। ও, ভাইয়া যাওয়ার আগে আমাদের বিয়েটা হবে সবার সামনে? কে বলেছে? চমকে উঠে বলে, তোমার আব্বুর সাথে আমার আব্বু কথা বলেছে। কথা হচ্ছে তুমি বিয়ের পর কোথায় থাকবে। আমি কি জানি? বিয়ে করবে তুমি?
তুমি কোথায় থাকবে এটা অন্য কেউ জানবে? আমি কি আব্বু আম্মুর সামনে গিয়ে বলবো যে বিয়ের পর আমি রুদ্রের সাথে থাকবো? অপর প্রান্ত থেকে কোনো জবাব না আসলে ইনায়া বলে, রাগ করেছো? না, আমি আসলে ভাবছিলাম আমি কি করে বলবো আমি কোহিনূরের সাথে থাকতে চাই। ইনায়া রুদ্ধর অদ্ভুত ভয় শুনে হেসে ওঠে। রুদ্ধও নীরবে হাসে। রুদ্ধ বলে, তুমি বুঝতে পারছো আমার অবস্থা? আমি কাউকে না বলে 23 বছর বয়সে বিয়ে করে নিয়েছি। আমার বড় কোনো ভাই এই কাজ করেনি। ইভেন ওরা 30-এর কোঠা পৌঁছানোর পর বিয়ে করেছে। এখন দেখা যাবে 30-এর কোঠায় আমার একটা বাচ্চাও থাকবে। তুমি এগিয়ে আছো জীবনে। আবে চুপ, এটা শরমের ব্যাপার। ভুলে টুলে যদি বিয়ের প্রথম বিবাহবার্ষিকী বাচ্চা কোলে নিয়ে করতে হয়, তাহলে বুঝতে পারছো আমার অবস্থা? আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া লাগবে লজ্জায়। ইনায়া লজ্জা পেল। রুদ্ধ বলে, তুমি অবশ্য আমার অবস্থা বুঝবে না। আমার বড় 3টে ভাই আছে, তাই আমি বুঝতে পারি আমি জীবনে কি বড় একটা আকাম করেছো কেন? সামনে মধু ঘুরঘুর করছিল, মৌমাছি হয়ে লোভ সামলাতে পারেনি। ইস, ইনায়া মুখ কুচকে বলে, মুড ভালো হয়েছে? ইনায়া খেয়াল করলো আসলে ওর মুড ভালো হয়ে গিয়েছে। রুদ্ধ বলে, আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। কি? আমাকে কল জল দিও না, আমিও দেব না। আমি এখন খুব দুঃখী দুঃখী মুড নিয়ে থাকছি। ডিভাইস ধরছি না। এমন একটা ভাব যেন আমি আকাম করে খুবই অনুতপ্ত। আম্মুর মন গলানোর চেষ্টা। আম্মু আমার সাথে কথা বলছে না। তুমি আমার উপর রাগ করে কথা বলতে করনি? তোমাকে থাপড়ানোর পর রাগ কর্পূরের মতো উড়ে গিয়েছে। এখন সব অভিনয়। রুদ্ধ, রাখলাম বলেই ঠাস করে কেটে দিল। ইনায়া কপাল চুলকায়। অভিনেতার অভিনয় শুরু হয়ে গিয়েছে আবার। আদ্রিত ঈশার হাত থেকে কফি মগটা নিয়ে বলে, কী কী বাজার করা লাগবে তার লিস্ট বানিয়ে দিও। ঠিক আছে। আইটেম কি করবে ওটা ভেবে রেখো। ভাত করবো না পোলাও? আব্বু চাচ্চু পোলাও পছন্দ করে না, ওনাদের জন্য ভাত মাস্ট। এখন আমার আম্মুও মনে হয় না পোলাও খাবে, তো চাচিম্মু খাবে না। আমি ওনাদের জন্য ভাত করে আমাদের জন্য পোলাও করো। ভাইয়া পছন্দ করে অনেক। ওই হলুদ রঙের পোলাও থাকে না যে, বাসন্তী পোলাও হবে। বাসন্তী না হলে শ্রাবন্তী কিছু একটা। পোলাও, কাবাব, রোস্ট, ঝাল মাংস, চিংড়ি তো থাকবেই। আর একটা বা দুটো পদের মাছ। ঈশা আদ্রিতের দিকে এক পলক তাকিয়ে কড়াই, প্লেট এগুলোতে সাবান ঘষতে থাকে। আদ্রিত বলে, সিরিয়াসলি পারবা তো? পারবো বলছি না। ঈশা ঝাড়ি মেরে বলে, আচ্ছা বৃহস্পতিবার রাতে গুছিয়ে টুছিয়ে রেখো, আমিও একটু আধটু হেল্প করে দেব না হয়। কী হেল্প করবেন? এই যেমন ধরো জিনিসপত্র হাতে হাতে এগিয়ে দিবনে। তোমার রান্না করা পদগুলো আমি টেবিলে নিয়ে রাখবো, প্লেট ধুয়ে দেবো, শসা টমেটো কেটে দেবো, এইসব আর কি। আমি তো আর রান্না করতে পারবো না, না টুকটাক সাহায্য করতেই পারি। ঈশা হাসে। একটা কথা বলি, অনুমতি চার কি আছে? বলে ফেলবে শেষ। সোহিনী ম্যামের খোঁজ নিয়েছেন? কেমন আছেন? ওর খোঁজ নিব আমি কেন? আপনার বিয়ে, খোঁজ নেওয়া তো দায়িত্ব। তুমি চাচ্ছ আমি সোহিনীকে কল দিয়ে খোঁজ নেই? না, আমি চাইবো কেন? আমারও তো শখ নেই জামাইকে দিয়ে কারো খবর নেওয়ার। তাহলে রাবিশের মতো কথা বলছো কেন? সবাই বলাবলি করছিল একটা কথা। সবার বলাবলির কথা আমার সামনে বলবে না। বিরক্ত লাগে সবার বলাবলি মার্কা কথা শুনতে। ওগুলো বলেই ঘর ভেজাল লাগাও। আদিদের নিষেধাজ্ঞায় পাতা দেওয়া হলো না। প্লেট ধুতে ধুতে বলে, হিমা আপা বলছিল আপনার মধ্যে নাকি দয়া মায়া নেই। ওকে আমার দয়া মায়ার সংজ্ঞা দিতে কে বলেছে? কাজ কি কম দেওয়া হয়ে যাচ্ছে নাকি ওকে, যে এখন বসের মায়া দেওয়ার ওপর পিএইচডি করার পরিকল্পনা করছে? কফি মগে চুমুক দিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, হাইল পরা মেয়ে ধাম করে মেঝেতে পড়ে গিয়ে মাথায় ওভাবে ব্যথা পেল, অথচ আপনি অনায়াসে সোহিনী ম্যামকে ধরে বাঁচাতে পারতেন। থাপ্পড় খাবা? ঈশা ঠোঁট চেপে হাসে। প্লেটগুলো রেখে কড়াইয়ে সাবান ঘষতে ঘষতে বলে, হিমা আপা এটা বলছিল আপনি নাকি আমার ভয়ে সোহিনী ম্যামকে ধরেননি। হোয়াট রাবিশ! তুমি আমার বউ না আমি তোমার বউ? ভয় পাবার তুমি আমাকে, আমাকে সমীহ করে চলবার তুমি। আমি তোমাকে ভয় পাবো কোন আক্কেলে? ননসেন্স নাকি? কিন্তু সবাই তো বউকে ভয় পায়, রাজাও দিন শেষে রানীর ভয় থাকে। আমি অমন না, আমি সিংহ পুরুষ, বুঝেছ? বউকে ভয় পাবো কেন আজব? কী ভাবো আমাকে? তাই, কিন্তু সিংহও তো তার বউকে ভয় পায়। আদিত ঠোঁট চোকা করে তাকায়। মজা নেওয়া হচ্ছে না? ওয়েট,
কফি মগটা সিঙ্কে রেখে ঈশার হাতে টান মেরে নিচের দিকে ঘুরিয়ে ফেলে। তীক্ষ্ণ সুচালো চাহনি নিক্ষেপ করে বলে, ভয় পাই তোমাকে? ঈশা বরাবরই ওই চাহনি সহ্য করতে পারে না, সে প্রথম দিন থেকে, ওই ইন্টারভিউ বোর্ড থেকেই। ও ঘন ঘন দুদিকে মাথা নাড়ায়। আদিতের ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসি দেখা যায়। আর যদি অফিসের বসকে নিয়ে হাসি ঠাট্টা করেছো, একদম চাকরি থেকে নট করে দেব। কোমরে হাত রেখে আরও কাছে টেনে নেয়। ঈশা ঘন ঘন আবারও মাথা নাড়ায়। আদিত ঈশার কানের সামনে মুখ নিয়ে বলে, আর যদি ভয় পেয়েও থাকো তাহলে সেটা সিক্রেট। ফাঁস হলে খবর আছে। সবাই শুধু বইয়ের ভয়টাই দেখতে চায়, আন্ডারস্ট্যান্ড? ঈশা ঘন ঘন মাথা নাড়ায়। আদিত ওভাবে থেকেই বলে, ইউ নো হাউ টু হ্যান্ডেল মাই বিলাভড ওয়াইফ। আদিতের টি শার্টের বাপাস ঈশার ভেজা হাতের মাধ্যমে ভিজে গেল। আদিত সেদিকটায় একবার তাকিয়ে ঈশার ঠোঁট হালকা করে কিস করে থুতনি ধরে মুখটা উঁচু করে বলে, হাজব্যান্ডকে নিয়ে বাইরে সমালোচনা করা হয়? মেরে ফেলবো একদম। আর কেউ যদি তোমার সামনে তোমার হাজব্যান্ডকে নিয়ে আলোচনা করেও ওদেরকে ওখানে থামিয়ে দিতে পারো না? ওগুলো এসে আমাকে রিপিট করো কেন? শুনলে মেজাজ খারাপ হয় আমার। আর কখনো মহিলা মানুষের আজাইরা কথা বলবে না, ওদের কথা কানেও নিবে না। ঈশা উত্তর দেয় না। আদিতকে ছেড়ে দিয়ে রুমের দিকে পা বাড়িয়ে বলে, কাজ বাকি আছে অনেক। একবার ডিনার রেডি হলে ডাক দিও। আর তোমার হিমা বাবাকে বলো স্যারের মনে অনেক মায়া দয়া। বস ওনার বউকে অনেক যত্ন করে, অনেক কেয়ার করে। করে তাই না? অল টাইমই করে। ডিনার শেষ করে ঈশা কাপড় চোপড় নিয়ে বসেছে। আদ্রিতের জামা কাপড় আগে গুছিয়ে একপাশে রেখে অন্য পাশে ওরগুলো রাখে। বিছানা আছোয়া হয়ে আদ্রিত কাজ করছিল। একটানা কাজ করে আদ্রিতের বিরক্ত লেগে উঠেছে। ল্যাপটপটা বন্ধ করে বেডসাইড টেবিলের ওপর রাখলো। গাড়ির পেছনে হাত ঘষে আড়মোড়া ভাঙে। ঘড়িতে এক পলক সময়টা দেখে নেয়। 11:30 বাজে। বুকে হাত গুজে কাত হয়ে শুয়ে ঈশার দিকে তাকায়। এখনও জামাকাপড় গোছাচ্ছে। আলমারির চোখ বুলিয়ে দেখে নেয়, সবই তো গুছিয়ে ফেলেছে। তোমার কি আলমারি গোছানো এখনও শেষ হয়নি? শাড়িগুলো রাখলেই শেষ। হ্যাঙ্গারে একটা একটা করে শাড়ি ঢুকাতে ঢুকাতে বলে। আদিত শাড়িগুলো পর্যবেক্ষণ করে বলে, এই যে এত এত শাড়ি যে আছে, বিয়েতে গিফট পেয়েছো কিছু, তুমি কিনেছো কিছু, ওগুলো বাসা পরা যায় না কেন? সব কি বাসায় পরা শাড়ি নাকি? বাসায় পরা শাড়িটাই বাসায় পরা হয় না কেন? শাড়ি পরতে অলসতা লাগে। কেউ একজন বলেছিল যে শাড়ি তার একটা প্রিয় পোশাক। অবশ্যই প্রিয়। এত প্রিয় হলে অলসতা কাজ করে কেন? ঈশা উত্তর দিল না। আদিত কাত হয়ে মাথাটা এক হাতে ভর দিয়ে বলে, এই শাড়িগুলো দেখেছো? কোন শাড়ি? ভ্রুকুচকে বলে, আমি কিনে দিয়েছিলাম যে। ওই যে, টান মেরে বলে। ঈশা ঘাড় বাঁকিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা শাড়িগুলো এক পলক দেখে বলে, বাটিক শাড়িগুলো? না তো, বের কিছুদিন আগে আমি নিজে কিনে দিয়েছিলাম যে। ঈশা মুহূর্তে বুঝে ফেলল। লাগেজ থেকে সেই শাড়িটা বের করে লাগেজটা খাটের তলায় ঢুকিয়ে রাখলো। দেখেছো? কোথায় ওগুলো? আছে। ওগুলোর একটা পরও একদিন। ঈশা তাকায় না আদ্রিতের দিকে। তাকালেই শুরু করবে আরেক কাহিনী। শাড়িগুলো হ্যাঙ্গারের মাধ্যমে একটার পর একটা ঝুলিয়ে রাখে। আলমারি বন্ধ করার আগে আদ্রিত বলে, আমার শার্ট প্যান্টগুলো ভাঁজ করে দাও। দিব। আলমারি বন্ধ করে টিপনের ওপর রাখা আদিত্যের শার্ট প্যান্টগুলোকে এনে বিছানার ওপর রাখে। ইস্ত্রিও নিয়ে আসে। আদিত চিত হয়ে শুয়ে বুকের ওপর হাত রেখে ঘাড় বাঁকিয়ে বলে, এখন আয়রন করবে? ততক্ষণে ঈশা মাল্টিপ্লাগও নিয়ে এসেছে। বিছানার উপর করবে? আয়রন টেবিল আছে তো। দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। তাহলে এখন করতে হবে না, আগামীকাল করলেও তো হবে। শুরু করেছি যখন শেষ করে ফেলি। কালকে করো। এখনই করব। আদিত কাত হয়ে থেকে কোলবালিশ টেনে নিয়ে তাতে মাথা রেখে ঈশার দিকে তাকিয়ে আছে। ঈশা আদিতের একটা শার্ট ইস্ত্রি করে তা ভাঁজ করতে করতে বলে, কিছু বলবেন? তুমি কি আমার ওপর খুব বিরক্ত হও? কি ব্যাপারে? রুকুচকে বলে, সেটা তুমি ভালো বলতে পারবে। যদি কিছু নিয়ে বিরক্ত হও তো? মৃদু হেসে বলে, ওরকম কিছু না। বিরক্ত হও না বলছো? ঈশা কেবল মৃদু হাসে, জবাব দেয় না। আদিত আর কিছু বলেও না। ঈশা একে একে আদিতের সব জামাকাপড় ইস্ত্রি করে ফেলে। প্যান্ট 3টা ভাঁজ করা হয়নি। ও ইস্ত্রি মাল্টিপ্লাগ জায়গা মতো রেখেই সে দাঁড়িয়ে প্যান্টগুলো ভাঁজ করতে থাকে। আদিত ঠোঁটের কাছে হাত রেখে শীতল চাহনিতে তাকিয়ে থাকে। এই যে সবটা এত কুল ঠান্ডা ঠান্ডা, আদিতের তা ভালো লাগছে না। ঈশা? ইমাজিন। কি ইমাজিন করব? ইমাজিন তোমার একজন খাঁটি ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছে,
একদম নিখাত ভদ্রলোক, কোনো ভেজাল নেই। আমার থেকেও ভালো মানুষ, এতটাই ভালো যে এমন ভালো মানুষ পাওয়া দুষ্কর। অনেকটা 100 জনে একজন তোমাকে ভালোবাসে, অনেক, প্রতি মুহূর্তে অনেক স্পেশাল ফিল করে। তুমি সর্বসুখী একজন। ঈশা কাপড় ভাঁজ করা বন্ধ করে রেখে কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। আদিত তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ধুম করে উঠে বসে, খেকিয়ে উঠে বলে, হোয়াট? এত মনোযোগ দিয়ে শোনার কি আছে? কাপড় ভাঁজ করছিলে, কাপড় ভাঁজ করো। কাজ করাই থামিয়ে দিয়ে লেম কথাটা শুনতে? ভদ্রলোক বিয়ে করার স্বপ্ন ছিল নাকি? নিখাত ভদ্রলোক জীবনসঙ্গী পাওয়ার স্বপ্ন ছুটিয়ে দিব একদম। এসে থতমত খেয়ে যায়, দীর্ঘশ্বাস ফেলে আবার প্যান্টগুলো ভাঁজ করতে থাকে। আদিত তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, এমন দীর্ঘশ্বাস ফেলার কারণ কি? নিখাত ভদ্রলোক জীবনসঙ্গী না পাওয়ার আফসোস? ঈশারা বিছানায় বসে কপালে হাত রাখে। কোন কুক্ষণে যে সিদ্দিক এন্টারপ্রাইজে ইন্টারভিউ দিতে গিয়েছিল কে জানে। আদিত ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মাথা ব্যথা করছে? আসো মাথায় হাত বুলিয়ে দেই। ঈশা আবার দীর্ঘশ্বাস ফেলে। আদিত বলে, আচ্ছা আসো টিপে দেই, মাথা ব্যথা একদম চলে যাবে। ঈশা দাঁতে দাঁত চেপে বলে, ঠিকই বলেছিলেন, আমার ভদ্রলোক বিয়ে না করতে পারার জন্য বড্ড আফসোস হয়। আদিত ধুম করে রেগে গেল, দাঁত কিরমির করে বলে, আসো গলাটা টিপে দেই। ঈশা কাঁদো কাঁদো মুখ করে বলে, এমন কেন আপনি? এত জ্বালান কেন আমাকে? টেস্ট করছিলাম বিরক্ত হও কি না। দেখলাম মুখে স্বীকার না করলেও বিরক্ত ঠিকই হও, আর বিরক্ত হলেও কিছু করার নেই। তুমি একদিন বলেছিলে আমি যেন তোমার সাথে মজা ফাজলামো সব করি, তুমি ছাড়া অন্য কারোর সাথে না, রিমেম্বার? ঈশা আদিতের দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ফেলে। শার্ট প্যান্টগুলো আলমারিতে রেখে ওয়াশরুমে চলে যায়। বের হয়ে এসে দেখে আদিত আছোয়া হয়ে ল্যাপটপ নিয়ে বসেছে আবার। ঈশা মুখ মুছতে মুছতে বলে, কাজ করবেন? মেল চেক করা হয়নি। ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে বলে, লাইট অফ করব? হ্যাঁ করো। ঈশা লাইট অফ করে বিছানায় শুয়ে মোবাইলটা নেয়, ইনস্টাগ্রামে ঢোকে। ঈশা রিলস দেখতে থাকে। প্রায় 15 থেকে 20 মিনিট পর আদিত ল্যাপটপটা রেখে শুয়ে ঈশাকে জড়িয়ে ধরে। ঈশার মোবাইলের দিকে তাকিয়ে বলে, ঘুমানোর ইচ্ছে টিচ্ছে নেই নাকি? ঘুমাবো বলে স্ক্রল করতে পরে একটা রিল আসে যেখানে হাজব্যান্ডটা ওয়াইফের গায়ে হাত উঠায় আর হিন্দিতে বলে, একটা ছেলে সন্তান দিতে পারলি না, মেয়ে কেন হলো? মা। ঈশা ততমতো খেয়ে যায়। স্ক্রিনের দিকে থেকে চোখ সরিয়ে আদিতের দিকে চোখ বড় বড় করে তাকায়। পুরো কানের সামনে মুখ রেখে আদিত কালিটা দিয়েছে। আদিত ঈশার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলে, এসব আলতু ফালতু রিলস দেখবে না, মেজাজ খারাপ হয়। একটু থেমে বলে, আর ফেসবুকের ফিডে কী সব পরকীয়া স্ট্রিমাররা এইসব জিনিসপত্র তোমার, এইসব যেন আর না দেখি, সব আনফলো করবে। এত মহিলা গ্রুপে থাকা লাগবে না, এগুলো দেখে দেখেই তো সন্দেহের চোখে তাকানো হয়। সহ্য হয় না এই সব আমার। মাথায় রেখো কথাটা, আবার যদি দেখি ফেসবুকটাই উড়িয়ে দেব। ঈশা চোখ সরিয়ে নেয়। আদিত মোবাইলটা পাশে রেখে বলে, বুঝেছ আমার কথা? আদিত ঈশাকে জড়িয়ে ধরে বলে, গুড গার্ল, এক্ষুনি শুক্রিয়া আদায় করো আমার মতো ভালো হাজব্যান্ড পেয়েছো বলে। ভালো? ঈশা মজা করে বলে, তোমার গায়ে হাত উঠাই অমন? না, তা করেন না। তবে? তবে কিছু না। আমি খুব ভালো। নিজের ঢোল নিজেই পিটাচ্ছেন। কথার পরিপ্রেক্ষিতে আদিত ঈশার কাঁধে আচানক কামড় বসিয়ে দেয়। ঈশা হাত দিয়ে জায়গা ঘষে বলে, গালিটা দিলেন কেন তখন? আদিত কামড় দেওয়া জায়গায় ঠোঁট ছুঁয়ে বলে, ওয়াইফের গায়ে হাত তোলার রিজনটা দেখে মেজাজ খারাপ হয়েছে। ওয়াইফের গায়ে হাত তোলা নিয়ে মেজাজ খারাপ হয়নি। সোহিনীকে নিয়ে আরেকবার উল্টাপাল্টা কিছু ভাবলে বা বললে তুমি আমার হাতে মার খাবে, তাই ওটা নিয়ে মেজাজ খারাপ হয়নি। ঈশা নিজেকে ছাড়াতে ছটফট করলে আদিত গালে গাল ঘষে বলে, জাস্ট কিডিং। আদিত ফের বলে, এখন জলদি শুক্রিয়া আদায় করো। ঈশা মনে মনে ঠিকই শুক্রিয়া আদায় করে, তবে মুখে বলে, তবে তো অর্ধেকের কম শুক্রিয়া আদায় করতে হবে। আদিত মাথা তুলে বলে, কেন? অর্ধেকের কম কেন? কারণ আপনি অর্ধেকের কম ভালো। আদিত ঈশাকে টান মেরে নিচে দিকে ফেলে দেয়, তার সমস্ত ভার ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। ঈশার দমটা বোধহয় এখন বের হয়ে যাবে এমনভাবে জড়িয়ে ধরে। আমি খারাপ? না না, একটু না। ঈশার দুদিকে মাথা নাড়িয়ে বলে, মনে থাকবে তো? গলায় ঠোঁট চেপে বলে, থাকবে থাকবে। আদিত এবার শান্ত ভঙ্গিতে গলার মুখ গুজে ঈশা নিঃশব্দে ওর গলা জড়িয়ে ধরে।